ইউরো কাপের শুরু থেকেই ফার্স্ট ম্যাচের পর থেকেই একটা কোয়েশ্চেন সবাই করছে, স্পেশালি যারা রোনাল্ডো হেটার অ্যান্ড মেসি ফ্যান অ্যান্ড অল, ইভেন রোনাল্ডো ফ্যানও, কিছু কিছু রোনাল্ডো ফ্যানও, যদি টু বি অনেস্ট হই, একটা কোয়েশ্চেন সবার মাথাতেই ঘুরছে যে রোনাল্ডো কি স্টার্টিং ইলেভেনে রেখে কি টিমের কোনো বেনিফিট হচ্ছে আদৌ? রোনাল্ডো কি প্রপার নাম্বার নাইনের মতো পারফরমেন্স দিতে পারছে? তো এটা যেহেতু গোল আসছে না, কিছু আসছে না, সেরকমভাবে টাচ নেই, ক্রিয়েশন নেই, একটা দুটো আছে সেগুলো সত্যি ভালো ক্রিয়েট করেছে, বাট সেটা বাকি রেজাল্ট যেহেতু সেখান থেকে কোনো রেজাল্ট আসেনি, সেই জন্য একটা কোয়েশ্চেন রয়ে যায় সত্যি কি টিমকে হেল্প করতে পারছে? তো স্পেশালি লাস্ট ম্যাচটার পর রোনাল্ডো পেনাল্টি মিস করার পর রোনাল্ডো খুব ভেঙে পড়ে, এটা সবাই দেখেছো। ওই ভেঙে পড়াটা সবাই ভাবছে যে একটা এত স্ট্রং লিডার কীভাবে এরকমভাবে কেঁদে ফেলতে পারে। অনেকেই ক্রিটিসাইজ করছে, ইভেন ইয়াশ যে খুব বড় ফ্যান CR7-এর, সেও বলছে এটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড CR7-এর থেকে, এরকম বিহেভিয়ার এক্সপেক্ট করিনি, এভাবে কেঁদে ফেলাটা কি, মানে ম্যাচ শেষ হয়নি এভাবে কেঁদে ফেলছে। সে বলছে এরকম করা উচিত হয়নি। আই নো, বুঝতে পারছি যে একটা এরকম লিডারকে এরকমভাবে সবার সামনে, অত জুনিয়র আছে এরকম সবার সামনে ভেঙে পড়লে টিমের স্পিরিট অ্যান্ড মোরাল আরও উইক হয়ে যায়। লাইক CR7 মতো একটা স্ট্রং পার্সন যে এবার এরকম সিচুয়েশনে কখনো এভাবে ভেঙে পড়েনি। বাট আমি যেটা ভাবছি, যেটা আমার পার্সোনাল রিয়েলাইজেশনস, CR7 জাস্ট ওই পেনাল্টি মিসের জন্য কেঁদে ফেলেনি। ও জাস্ট ফিল করছে দিস উইল বি মাই লাস্ট গেম অ্যান্ড দিস উইল মেক মি রিটায়ার্ড ফ্রম ফুটবল। তাই ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেওয়ার সময় এসে গেছে। এই সমস্ত কিছু থটস একসাথে হিট করছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। নয়তো CR7 এভাবে কখনো ভেঙে পড়ে না। পেনাল্টি মিস হচ্ছে কী হয়েছে, এখন অনেক মিনিট বাকি ছিল, এক্সট্রা টাইমে গেছে, এভাবে ভেঙে কখনো পড়েনি। বাট আমি ফিল করছি যে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে, আমার এই সময় এসে গেছে। কারণ সাউদি লিগ খেলার সময় ও প্রায় অ্যাভারেজলি অ্যারাউন্ড 40 গোল করেছে। তো ভাবছি যে হ্যাঁ, একটা মোটামুটি আমি এজ হওয়া সত্ত্বেও আমি এখনও পারছি স্টিল, হ্যাঁ আগের মতো পারছি না বাট আমি পারছি অ্যাটলিস্ট। বাট এখানে এসে যেটা ফিল করছে, ইভেন কোয়ালিফায়ার রাউন্ডেও ভালো স্কোর করেছে, এবং ফার্স্ট রাউন্ডে গ্রুপ স্টেজেতে কোনো গোল করতে পারেনি, কিন্তু প্রতিবার খুবই চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, অলওয়েজই খুবই ফ্রাস্ট্রেটেড। লাইক এই ফ্রাস্ট্রেশন দেখানোটা বোঝায় যে কতটা প্যাশনেট অ্যাবাউট এনি ম্যাচ, এনি কাইন্ড অফ ম্যাচ। সাউদি লিগে লাস্ট যে ফাইনালটা হলো আল হিলালের সাথে, সেখানে হেরে গেছে, হেরে হেলতেও একটা কী বল, সেখানেও কেঁদে ফেলেছে, সেটাও একটা ইমোশনাল। ওটা দেখে বোঝা যায় যে একটা এত কিছু অ্যাচিভ করার পরও সাউদি লিগে একটা কাপ জেতাটাও ওর কাছে কতটা প্যাশনেট, মানে কতটা বড় কিছু, প্যাশনেটলি ম্যাচটাকে খেলেছিল, যে চেয়েছিল মন থেকে প্রাণে যে এটাও জিতি। এই নয় যে সাউদি লিগ ছোটো লিগ, হ্যাঁ আমি এরকম একটা এজেতে আমি শেষের দিকে আমি অনেক টাকা পাচ্ছি, জাস্ট কোনো ব্যাপার নয়। না, ও খুবই প্যাশনেটলি সেখানে ও পারফর্ম করেছে প্রত্যেকটা জায়গায়। এখানে যে কথাটা হচ্ছে, পেনাল্টি মিসের পর খুবই ভেঙে পড়েছে। ভেঙে পড়া জাস্ট পেনাল্টি মিস নয়, জাস্ট আমার যেটা মনে হয়, আমি পার্সোনালি ফিল করতে পারছি অ্যাজ ফ্যান বয়, যে উনি বুঝতে পারছেন যে এই সময় এসে গেছে, আমাকে এবার ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিতে হবে, এই জন্য উনি কেঁদে ফেলছেন। আই ডোন্ট নো, একটা ক্লিপ দেখেছিলাম, নিজের মাকে দেখছে, মাও কাছে, অবশ্যই সেটা দেখে আরও ইমোশনাল হয়ে যাচ্ছে। ইভেন রবার্টো মার্টিনেজ এসে হাগ করছে, ডায়ালট এসে ওকে বোঝাচ্ছে, মানে অন্য টিমরা ওকে সামলাচ্ছে। আর এটা 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 অড কিছু নয়, এতদিন রোনাল্ডো ক্যারি করেছে পর্তুগালকে। অবভিয়াসলি তুমি বলছো হ্যাঁ একটা পার্সন কীভাবে ক্যারি করতে পারে। তুই যদি হাঙ্গেরি মানে 2016 যদি ইউরো কাপ দেখে থাকো, হাঙ্গেরির সাথে ড্র করে নেক্সট রাউন্ডে মেবি রাউন্ড 16 কোয়ালিফাই করেছিল ড্র করে। ওই ড্রতে দুটো গোলই CR7 করেছিল, এবার ব্যাক হেলে করেছিল আর হেডে গোল করেছিল। এদিকে CR7 গোল করছে, ওদিকে পর্তুগাল গোল খাচ্ছে। এতটা ফ্রাস্ট্রেট লেগেছিল CR7, বিশাল চিৎকার করছিল, বাট তবু কোয়ালিফাই করে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট কোনো সামহাউ। সো ওখানেও ক্যারি করেছে পুরো পুরো টুর্নামেন্ট জুড়ে পুরো একদম ফাইনাল আগে পর্যন্ত CR7 আর পেপে ক্যারি করার পার্ট অনেকটা পরিমাণে ক্যারি করেছে পর্তুগালকে, পেপের ডিফেন্স দিক দিয়ে আর CR7 ফ্রন্ট লাইনের দিক দিয়ে। এই দুটো মানুষের জন্য বলতে পারো
2016টা মানে পসিবল হয়েছে। সত্যি কথা বলতে এই দুটো মানুষকে পার্সোনালি বলছি, কারণ এদের দুজনের কন্ট্রিবিউশনস বিশাল লেভেলে ছিল। কেন কেউ ভাবতে পারেনি যে পর্তুগাল কোনোভাবেই ইউরো কাপ জিততে পারে। সেখানে জার্মানি, ইটালি, মেবি ইটালি ছিল না ওই বছর, যাই হোক, ফ্রান্স, অন্য এত ভালো ভালো টিম থাকা সত্ত্বেও, স্পেন থাকা সত্ত্বেও সেখানে পর্তুগাল কীভাবে যেতে পারে? পর্তুগাল অলওয়েজ একটা ভালনারেবল টিম হয়ে আছে, যে কোনো দিন ট্রাস্ট করা যাবে না যে পর্তুগাল অন্তত ভালো খেলবেই এই ম্যাচ, এই টুর্নামেন্টে, এই ম্যাচেতে। এবার বলা যায় না, কেন ওদের টিমের বন্ডিং, প্লেয়ার বন্ডিং অতটা ভালো নয়। লাইক আমরা যদি জার্মানির কথা বলি, জার্মানি অলওয়েজই একটা ট্রাস্ট করা যায় যে হ্যাঁ, জার্মানি খেলছে মানে আমরা কোয়ালিটি ফুটবল দেখতে চলেছি। কিন্তু পর্তুগালের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে ওরা ঠিকঠাক পাস খেলবে কি না, একে অপরের সাথে বন্ডিং থাকবে কি না। আর অলওয়েজই আমি 2010 থেকে দেখে আসছি যে কোনো ম্যাচেই দেখলাম না, মানে বলতে পারবো না যে শিওর বলতে পারবো না যে আজকে পর্তুগাল ভালো খেলবে, এরকম একটা ব্যাপার। সেখানে CR7-এর জন্যই সবাই ম্যাচ দেখতো, না তো পর্তুগালকে সেভাবে কেউ, মানে কী বলবো, কেউ অবশ্যই সবাই চেনে CR7-এর জন্যই পর্তুগাল একটা টিম আছে, সেটা সবাই চিনতো তখন থেকে। কিন্তু ওভাবে কেউ ট্রাস্ট করতো না যে মানে রাউন্ড অফ 16-এ আসবে, কোয়ার্টার ফাইনালে ম্যাক্সিমাম যাবে, দেন আউট হয়ে যাবে, এরকম একটা সবার এক্সপেকটেশন, ইভেন আমাদেরও এক্সপেকটেশন এটাই, কেন বাদ বাকি এত বড় বড় টিম। কিন্তু তাও 2016-এ আমাদেরও বিলিভ করতে 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 পৌঁছে গেছে ফাইনাল ম্যাচ। দেন ফাইনাল ম্যাচের শুরুর দিকেই দিমিত্রি পায়েত রোনাল্ডোকে হিট করে। দেন বাকিটা সবাই জানো, ইনজিওর্ড হয়ে যায় খুবই, পাটা পুরো বেন্ড হয়ে যায়, আর এমনভাবে ইনজুরি হয় যে আর কোনোভাবে নামতে পারে না। তাও চেষ্টা করেছে, মেবি 2 থেকে 3 বার পায়ে ব্যান্ডেজ বেঁধে নামার চেষ্টা করেছে। এটা CR7 বলেই পসিবল। আমার মনে হয় না এখনও পর্যন্ত কোনো, ওই সময় থেকে এখনও পর্যন্ত কোনো প্লেয়ার আছে এরকম সিরিয়াস ইনজুরির পরও আবার এতবার করে নামবে, মানে এতটা প্যাশনেট যে নামবই, আমি করবই, ট্রাই করবই, তারপর না পেরে শেষভাবে এরকমভাবে কেঁদে ফেলে। দেন নানিকে ক্যাপ্টেন ব্যান্ডটা দিয়ে দেয়। দেন CR7 তখন কোচ হয়ে যায়। লাইক কোচ ফার্নান্ডো স্যান্টোস, আমার মনে হয় না এমন কিছু কন্ট্রিবিউশন আছে আলাদা করে। আমি কোনোভাবে ট্যাকটিক্স বা কিছু যে উনি কোনো প্ল্যান করেছে বা কিছু করেছে তেমন কোনো এফেক্ট কখনো দেখিনি। ওই 2016 টুর্নামেন্টটা CR7 আর বা পেপে বিশাল ক্যারি করেছে। এইভাবে ট্যাকটিক্সের কোনো আলাদা করে কি বা একে নামিয়ে দিয়েছে ঠিক সময়, ওকে নামিয়ে দিয়েছে ঠিক সময়, যে ম্যানেজারের ব্যাপারটা থাকে সেভাবে কখনোই দেখা যায়নি। দেন তারপরে এক্সট্রা টাইমে ইডারের গোল, ওই গোলটা জাস্ট মানে এই ড্রিমিং ফিল হচ্ছে, যখন স্বপ্ন দেখছি আমি। জিতে গেল, যেটা জাস্ট কোনো, আমরা তখনও বিশ্বাস করতে পারিনি যে কোনোদিন পর্তুগাল এভাবে জিততে পারে, আবার ফ্রান্সকে হারিয়ে। জাস্ট ওই দিন রুই প্যাটাসিও অ্যাজ এ সুপারম্যান, লাইক ম্যানুয়েল নয়ারের মতো পারফরমেন্স দিয়েছে, ও সুপারম্যান খেতাব পেয়ে গেছে। আর ওই দিনেও ওই টুর্নামেন্টে ও গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। বাট আজকে যেটা দেখে আসেনি, আজকে যারা দেখছে CR7-কে অনেকে ক্রিটিসাইজ করছে, এটা স্বাভাবিক। CR7 ফ্যান হয়ে ক্রিটিসিজম আমরা অনেক সহ্য করে এসেছি, এটা নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। বাট এখন টিম CR7-কে সামলাচ্ছে, এটা আই থিঙ্ক হি ডিজার্ভড ইট। কারণ এতদিন CR7 ক্যারি করে এসছে পুরো টিমটাকে, এবার ক্যারি করে এসছে। CR7 যদি না টিমের মধ্যে থাকতো, পোটেন্সিয়াল থাকলেও স্পিরিট থাকতো না জেতার। CR7 ছিল বলেই 2016-এ চ্যাম্পিয়ন হয়েছে, ইউরো চ্যাম্পিয়ন। তো ডোন্ট নো, কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও আমার পয়েন্ট অফ ভিউ কেমন লাগলো। তো নেক্সট গেম আছে ফ্রান্সের সাথে, জানি না কী হবে, বাট আশা করছি একটা ভালো গেম খেলবে পর্তুগাল। আই নো সবাই শিওর আছে হেরে যাবে হয়তো, বাট অ্যাটলিস্ট ভালো খেলবে পর্তুগাল, একদম গোহারা না হেরে অন্তত স্ট্রং ফাইট দেবে। জিতে গেলে তো আর কোনো কথাই নয়, দেখা যাক, লেটস সি কী হয়। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই বাই।